করে কাকে ক্ষমতায় বসাতে চায় বিরোধীরা? প্রশ্ন প্রধানমন্ত্রীর স্পষ্ট করলেন উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনের বিষয়টি। পারিবারিক ফর্মুলা কি? নিজে, ছেলে মেয়ে, স্ত্রী, এই তো। আপনার এটা হিসাব করেন তো কয়জন ছেলে মেয়ে আর কয়টা স্ত্রী দাঁড়িয়েছে? এর বাইরে তো আর পরিবার ধরা হয় না। উপজেলা নির্বাচনে ভোট বর্জনকে উৎসাহিত করতে চায় বিএনপি। শিগগিরই আসছে প্রান্তিক পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি। অবশেষে দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি। কমতে শুরু করেছে তাপমাত্রা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ আপাতত বাড়ছে না, জানালেন শিক্ষামন্ত্রী। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। সরকার উৎখাত হলে কে ক্ষমতায় বসবে এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিষয়টি স্পষ্ট নয় বলেই বিরোধীদের আন্দোলন সাড়া পাচ্ছে না। জানান উপজেলা নির্বাচন প্রভাব মুক্ত রাখতেই এমপি মন্ত্রীর স্ত্রী সন্তানদের প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে। থাইল্যান্ড সফর নিয়ে দুপুরে গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান 14 দল আছে, থাকবে। যুদ্ধ পরিস্থিতি উস্কে দিয়ে মানবাধিকার নিয়ে সরব আমেরিকার দ্বৈত নীতির সমালোচনাও করেন সরকার প্রধান। জয় যাদবের রিপোর্ট। সম্প্রতি থাইল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরে বৃহস্পতিবার সকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান এই সফর সহযোগিতার নতুন দুয়ার খুলেছে। লিখিত বক্তব্যের পর প্রশ্নোত্তরে উঠে আসে বিরোধী দলের আন্দোলন, জোট রাজনীতি, উপজেলা নির্বাচন আর আন্তর্জাতিক প্রসঙ্গ। স্বাগত জানান। প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন যেন না হয় সেজন্য অনেক চেষ্টা ছিল, কিন্তু জনগণের উপর বিশ্বাস ছিল বলেই নির্বাচন সম্ভব হয়েছে। জানান বিরোধীদের কাছে নেতৃত্বের মুখ স্পষ্ট নয় বলেই সাড়া পাচ্ছে না তাদের আন্দোলন। বাম চলে গেছে 90 ডিগ্রি ঘুরে, ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে। পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে বা প্রধানমন্ত্রী কে হবে বা নেতা কে হবে। একটা নেতা তো দেখাতে হবে। আপনার কাছে যদি এখন উপযুক্ত নেতা না থাকে তখন তো আপনাকে একটা ছুতো খুঁজতে হয়। হ্যাঁ, ইলেকশন করলাম না, বিরাট ব্যাপার দেখালাম। বাস্তবতা তো সেইটাই, আমাদের দেশে তো ওইটাই হচ্ছে এখন। একটা সাজাপ্রাপ্ত আসামিকে যদি পাবলিকের কাছে দেখান, পাবলিক তো ওটা নেবে না। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজন প্রসঙ্গে স্ত্রী ও সন্তানের কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। বলেন নির্বাচন প্রভাব মুক্ত রাখতেই স্বজনদের সরে দাঁড়াতে নির্দেশ। পারিবারিক ফর্মুলা কি? নিজে, ছেলে মেয়ে, স্ত্রী, এই তো। আপনার এটা হিসাব করেন তো কয়জন ছেলে মেয়ে আর কয়টা স্ত্রী দাঁড়িয়েছে? এর বাইরে তো আর পরিবার ধরা হয় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিল, আর এক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতা কর্মীদেরকে, যে কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব, একটা আর আমাদের নেতা কর্মীদের জন্য কিছু রাখবো না, এটা তো হয় না। শেখ হাসিনা বলেন দলের হীরক জয়ন্তী উদযাপনে কমিটি হবে, বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। তিনি আরও জানান অচিরেই 14 দলের সভা হবে। আমি খুব শীঘ্রই তাদের সাথে আবার বৈঠকও করব। এখন নির্বাচনে 14 দলের অনেক দল কিন্তু তারা প্রার্থী দিয়েছিল, ইলেকশন করেছে। আর নির্বাচনে জেতা না জেতা সেটা আলাদা কথা, কিন্তু আমাদের এই জোট, আমাদের জোট থাকবে, জোট আছে। যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে ছাত্র শিক্ষকদের গ্রেপ্তারের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। 900 ছাত্র, মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটা আমাদের শুনতে হয়। নির্বাচনকে অর্থবহ করাই লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন দেশের মানুষ ভোট দেবে, বর্জনের ডাক দিয়ে তাতে হস্তক্ষেপের অধিকার কারো নেই। স্বচ্ছ করা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ করেছেন সহকর্মী জয় যাদব। আমরা সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছি জয় যাদবের সাথে। স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। জয়, আপনি যে সংবাদ সংগ্রহ করেছেন, আজ প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে উপজেলা নির্বাচন নিয়ে এক ধরনের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। আপনি জানেন যে উপজেলা নির্বাচন নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা শুনেছি আমরা। প্রধানমন্ত্রী কি বার্তা দিলেন জানতে চাই আপনার কাছে।
ঠিক বলেছেন আপনি যে উপজেলা নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই যখন প্রথম ধাপের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 22 এপ্রিল, তার ঠিক 4 দিন আগে 18 এপ্রিল আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হলো যে যারা মন্ত্রী এবং এমপিদের স্বজন আছে তারা উপজেলা নির্বাচন থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে। তারপর থেকে কিন্তু তৃণমূল আওয়ামী লীগের মাঝে একটি ধোঁয়াশা তৈরি হলো এবং সেই ধোঁয়াশা কিন্তু কাটেনি আজ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের আগ পর্যন্ত। আপনি জানেন গত পরশুদিন কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা ছিল এবং ধারণা করা হয়েছিল যে সেই সভার মধ্যে এটি আলোচ্য সূচির মধ্যে থাকবে, কিন্তু আলোচ্য সূচিতে থাকেনি এবং সভার মধ্যে এটি আলোচনাও হয়নি। আজকে এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রীর কাছে আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে এই প্রশ্নটি করা হয়েছিল যে এই উপজেলা নির্বাচনে যখন আপনারা তৃণমূল এই বার্তা দিচ্ছেন, এখনো এই এমপি এবং মন্ত্রীরা তাদের সেই কথা শুনছে না এবং তাদের স্বজনরা কিন্তু এখনো নির্বাচনে বহাল আছে, অর্থাৎ তাদের প্রার্থিতা আছে। প্রথম ধাপে 8 তারিখে নির্বাচন হবে এবং 30 এপ্রিল কিন্তু দ্বিতীয় ধাপের মনোনয়ন প্রত্যাহার হয়েছে, কিন্তু তারপরও স্বজনরা প্রার্থিতা তাদের বহাল রেখেছে। কিন্তু আজ প্রধানমন্ত্রী একটি বিষয় পরিষ্কার করলেন যে স্বজন বলতে কারা। এই প্রশ্নটাই আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের মাঝে, সবার মাঝে, কেন্দ্রীয় নেতাদেরও এটা তারা ধোঁয়াশার মধ্যে ছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী আজ বিষয়টি পরিষ্কার করলেন। আওয়ামী লীগ সভাপতি তিনি বললেন যে এই স্ত্রী এবং পুত্র অথবা কন্যা, এই বিষয়টি বলার পর এখন প্রশ্ন জাগছে আবার নতুনভাবে প্রশ্ন আমরা দেখেছি যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, তার খালাতো ভাই, মামাতো ভাই এখানে প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ওনার চাচাতো ভাই প্রার্থী হয়েছেন। তো এই বিষয়গুলি যখন আসছে তখন এই মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই তারাও তো আত্মীয়তা সূত্রে সম্পর্কে গাথা তাদের সাথে। এই ক্ষেত্রে কিন্তু কোনো সদুত্তর এখান থেকে আসেনি এবং তাহলে আমরা এখানে আন্দাজ করতে পারছি যে শুধু স্ত্রী এবং পুত্র সন্তান হলেই প্রার্থিতাটা প্রত্যাহারের জন্য এই নির্দেশনাও বলবো না, একটি আভাস দিয়েছেন তিনি। এই যে স্বজন কারা এটি নিয়ে যে ধোঁয়াশাটা ছিল, সেই ধোঁয়াশা অনেকখানি আসলে আমরা আজকে কাটিয়ে উঠতে পারছি না। এই আভাস রাজনৈতিক নেতৃত্ব, আপনি জানেন আওয়ামী লীগ সভাপতি কিন্তু প্রায় 43 বছর যাবৎ এই দলটির তিনি সভাপতি এবং খুব এই পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে সবগুলির মধ্যে আপনি যদি ভারতীয় কংগ্রেস দেখেন, কনজারভেটিভ পার্টি দেখেন, ব্রিটেনের লেবার পার্টি দেখেন, সবগুলি পার্টির মধ্যে কিন্তু যারা 50 ঊর্ধ্ব রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে বা দল হিসেবে আছে, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু তাদেরও একজন এবং এই আওয়ামী লীগের প্রায় এইবার 75 বছর হবে। 75 বছরের মধ্যে কিন্তু প্রায় 43 বছর শেখ হাসিনা সভাপতি। তিনি এই দলটির নারী নক্ষত্র সব জানেন এবং তিনি শুধু এই আপনার কেন্দ্রীয় বিষয়গুলিও না, একদম ওয়ার্ড ইউনিয়নে এই দলটি কিভাবে পরিচালিত হচ্ছে, নেতারা কারা কিভাবে পরিচালিত করছে, কোন সম্পর্কে কোন যোগসূত্রে রাজনীতিটি স্থানীয়ভাবে নির্ধারিত হচ্ছে, তিনি এর ডিটেল পুরাটা তার নখদর্পণে আছে এবং যার কারণে তিনি আজ এই আভাসটি দিয়েছেন যে স্ত্রী এবং পুত্র এবং কন্যা তারা যদি থাকে তাহলে একটু তাদেরকে নির্বাচন থেকে একটু প্রত্যাহারের জন্য, কারণ তিনি কারণটাও বলেছেন যে এক উপজেলার মধ্যে যদি আপনার পিতা এমপি হয়, উপজেলা চেয়ারম্যান যদি আপনার স্ত্রী হয় এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি যদি তার সন্তান হয়, তাহলে কিন্তু ওই এলাকায় যারা আওয়ামী লীগের রাজনীতিটা করে দীর্ঘদিন যাবৎ তারা কিন্তু কিছুটা হলেও এখানে মানে একটু বেকায়দায় পড়ে, অর্থাৎ মানে প্রভাব বিস্তারের জায়গা থেকে প্রভাব বিস্তার, এই কথাটা উনি খুব মানে জোর আকারে বলেছেন যে এই রাজনীতিটাতে আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিতে একজন সংসদ সদস্যের তার নির্বাচনী এলাকাতে অনেক ক্ষমতা, আর মন্ত্রীর কথা তো আমি বাদই দিলাম, উনি আরো ক্যাবিনেট মেম্বার। তো এই প্রভাবটা যেন উনি এখানে সৃষ্টি না করতে পারেন, ভোটাররা যেন ভোট দেয়। আপনি জানেন ভোটারদেরকে কেন্দ্র আনার জন্য কিন্তু আওয়ামী লীগ এবার আপনার জাতীয় নির্বাচনে তার স্বতন্ত্র প্রার্থিতা উন্মুক্ত রেখেছিল। এই পরিস্থিতি কিন্তু এবার ভোটারদের কেন্দ্রে আনার জন্য কিন্তু উপজেলা পরিষদও তারা এই সিদ্ধান্তটি নিয়েছে, অর্থাৎ দলীয় প্রতীকের বিধান থাকলেও আওয়ামী লীগ কিন্তু দলীয় প্রতীকে নির্বাচনে যাচ্ছে না। আপনি কিন্তু এই অফিসিয়ালি বলতে পারবেন না যে আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে, অথচ এখানে যারা এই প্রার্থিতা হয়েছেন তারা সবাই নৌকা প্রতীক পাবেন না, কিন্তু অন্যান্য প্রতীক পাবেন। কিন্তু আমরা জানি যে এখানে আওয়ামী লীগের অনেক বলয় আছে, আওয়ামী লীগের অনেক বিভিন্ন গ্রুপ আছে, সবাই দাঁড়াচ্ছে, কিন্তু সেই দাঁড়ানোর মধ্যে নির্বাচনের প্রার্থিতা তারা হওয়ার মধ্যে যারা স্বজন বলতে এখন এই স্ত্রী, কন্যা, পুত্র, বাকিদের ক্ষেত্রে কিন্তু তিনি বিষয়টা খোলাসা করলেন না। বিএনপি সহ বিরোধীদের যে চলমান আন্দোলন রয়েছে সেই আন্দোলন নিয়ে সরকার প্রধান আজকে বার্তা দিয়েছেন, সেই বার্তা সম্বন্ধে জানতে চাই কি বলেছেন সরকার প্রধান। এখানে প্রশ্নটা শুরু হয়েছিল, আসলে আমি সংবাদ সম্মেলন ছিলাম, প্রশ্নটা হয়েছিল গত পরশুদিন কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সূচনা বক্তব্যে কিন্তু এই প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভাপতি বলেছেন যে অতি বাম এবং অতি ডান এক হয়ে তারা এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে চায় এবং অতি বাম বলতে আমরা জানি যে দুঃখিত
প্রধানমন্ত্রী বলেছেন যে অতি বাম হলো খুব প্রগ্রেসিভ প্রগতিশীল ঘরানার যারা মনে করবে জনগণের সাথে থাকবে, উনি এই কথাগুলি বলেছেন যে কিন্তু তারাও দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে আওয়ামী লীগের বিরোধিতায় নেমেছে এবং সরকারকে পরিবর্তন করতে চাচ্ছে। তিনি বলছেন পরিবর্তন ভালো কথা, গণতান্ত্রিক পদ্ধতিতে পরিবর্তন হতে পারে, কিন্তু কোন এর পরবর্তীতে এই নির্বাচনী মুখটা বা এর পরবর্তীতে যে অপোজিশন লিডার সেই মুখটা বা সেই ফেসটা আসলে কে, সেই ফেসটা এখন পর্যন্ত বিরোধী পক্ষ থেকে দেখাতে পারেনি বা দেখানো যায়নি। কারণ তিনি যে কথাটা বলেছেন যে যদি শক্ত বিরোধী দল হিসেবে ধরা হয় সংসদের বাইরে তাহলে বিএনপি আছে, সেক্ষেত্রে বিএনপির যে চেয়ারপারসন তিনি সাজাপ্রাপ্ত আসামি, তারপর যিনি অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান ছিলেন তিনিও পলাতক আসামি হিসাবে বিদেশে আছেন। তো এই বিষয়গুলি হওয়ার কারণে তিনি বলছেন যে বিরোধীরা যে আন্দোলনটা করছে এবং আন্দোলন করার ফলে একজন তো নেতৃত্ব লাগে, কারণ নেতৃত্বের কেরিশমাতে আমরা জানি যে ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে কিন্তু একজন নেতৃত্বের কারণেই বিশাল একটা ওই রাজনৈতিক টার্নিং পয়েন্ট নেয়। আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধও দেখি, বঙ্গবন্ধুর মতো একজন অবিসংবাদিত নেতা থাকার ফলেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধটা এক ধাপে ৬৬-র ৬ দফার পর থেকে এক ধাপে আমরা স্বাধীনতার দিকে এগিয়ে গিয়েছি। তো নেতৃত্বর এই বিষয়টা তিনি কিন্তু বলেছেন যে অপোজিশনের কাছে সেই লিডারশিপটি নেই, যার কারণে তারা আন্দোলন করছে মাঠে, কিন্তু মানুষ সেই ভরসাটি পাচ্ছে না। যেটি প্রধানমন্ত্রী বলেছেন যে জনগণ সেই ভরসাটি পাচ্ছে না বলেই সেই আন্দোলনে তারা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল বাম দল যারা আছে তারা সেই সুবিধাটা করতে পারছে না বা সরকারকে বেকায়দায় ফেলার মতো পরিস্থিতিতে নিতে পারছে না। এবং তিনি পাশাপাশি এও বলেছেন আন্দোলন হতে পারে, আন্দোলন করবে, আন্দোলনে কোনো বাধা দেওয়া হবে না, এই কথাটিও তিনি পরিষ্কার করেছেন। আসলে আমরা যদি বিরোধী কোনো শক্তিকে পাই, সেই শক্তির আসলে কে নেতৃত্ব দেবে সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন থেকে যায়। সেই প্রশ্নটি আমরা যারা আওয়ামী লীগের সংবাদ সংগ্রহ করি, এই প্রশ্নটি কিন্তু বিগত নির্বাচনের আগ থেকে প্রধানমন্ত্রী বলছেন এবং আমরা যখন তার নির্বাচনী জনসভাগুলি বিভিন্ন জেলায় কভার করেছি তখনও কিন্তু তিনি সেই প্রশ্নগুলি জনগণের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন যে যারা আজকে আমাদের বিরুদ্ধে নেমেছে, যারা নির্বাচনটা বানচাল করতে চাইছে, যারা ভোটারদেরকে কেন্দ্রে আসতে বারণ করছে, তাদের নেতৃত্বটা কে? এই প্রশ্নটা কিন্তু তিনি প্রতি জনসভাতে তখনও ছেড়েছেন এবং আজকে কিন্তু আরো একটু খোলাসা করলেন যে তাদের সেই নেতৃত্বের অভাবেই কিন্তু আন্দোলনটা হালে পানি পাচ্ছে না। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আজকে আমরা প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের আদ্যপ্রান্ত জানতে পারলাম। দর্শক, স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী জয়া যাদব। আজ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের বিস্তারিত জানাচ্ছিলেন তিনি। ৭ জানুয়ারি নির্বাচনের মতো উপজেলা নির্বাচন বর্জনীয়, জনগণকে উদ্বুদ্ধ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শিগগিরই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি। জনগণ ভোট দেবে না এমন শঙ্কা থেকেই আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজও রাজধানীর বাড্ডা, নয়াপল্টন সহ বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগরবাসীর মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করে বিএনপি। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন জনগণের স্বার্থে নয় বরং নিজেদের স্বার্থে রাজনীতি করে আওয়ামী লীগ। জনগণের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে সরকার। রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে এবং বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা আওয়ামী সরকার ক্ষমতায় বসে আছে। আজকে আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস হয়ে গেছে। তারা জনগণের জন্য রাজনীতি করে না, তারা নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করে, তারা ক্ষমতায় বসে থাকার জন্য রাজনীতি করে। প্রতিবেশী একটা বৈরী দেশ আমাদের দেশের পানি প্রবাহ বন্ধ করে বাংলাদেশকে মরুর দেশে পরিণত করা হয়েছে। সরকার তো শুধু আমাদের ক্ষমতাটা দখল করার জন্য একটা কারসাজি করে তার দায়িত্ব শেষ করে। আজকে অত্যাচারী কিল দেওয়ার এই সরকার আজকে বদলে দিতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বলেন, পুলিশ, বিচার বিভাগ, প্রশাসন সবাইকে মিথ্যাবাদী বানিয়েছে সরকার। এই পুলিশ ভাইদের বলি, আজকে বিচারে বলি, আজকে প্রশাসনে বলি, সবাইকে মিথ্যাবাদী বানায়। বিএনপি যদি নির্বাচনে থাকে আওয়ামী লীগকে কেউ ভোট দিবে? এই ভোট চোর, কম্বল চোর, কলসি চোর সবকিছু চুরি করে। আজকে এই চোর রেখে ভোট দিবে? এই কারণে তারা ভোটেই ভয় পায়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চুরি, দুর্নীতি, লুটপাটের কারণে দেশে দুর্বিষহ অবস্থা চলছে। যদি সরকারের পতন হয় এই কারণে বিদেশে একটা নিরাপদ জায়গা ঠিক করেছেন আপনারা, আর এখন থেকে আপনাদের স্ত্রী, আপনাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে সেখানে পাচার করছেন আর আপনারা সময় মতো আপনারা সেখানে চলে যাবেন। এটাই তো মানুষ বিশ্বাস করে। আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে উপজেলা নির্বাচনে অংশ না নিতে সবার প্রতি আহ্বানও জানান রিজভী। আপনারা প্রত্যেকেই
এই নির্বাচনে জনগণকে আহ্বান করবেন এটি দামি নির্বাচন, এই নির্বাচন প্রত্যাখ্যান করবে, এই নির্বাচন বর্জন করবে, এটা ডাকাতদের নির্বাচন। কর্মদিবসের সময়সূচি পরিবর্তন করে তীব্র তাপপ্রবাহের দুর্ভোগ কিছুটা কমানো যেত উল্লেখ করে জনদুর্ভোগ কমাতে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। কিন্তু এসব কোনো পদক্ষেপ তারা নাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এক মাসেরও বেশি সময় ধরে চলা টানা দাবদাহের পর চট্টগ্রাম, রাঙামাটি সহ বেশ কিছু স্থানে এসেছে স্বস্তির বৃষ্টি। এরপর তাপমাত্রা কিছুটা কমে এলেও খুলনা ও রাজশাহী বিভাগে অব্যাহত ছিল অতি তীব্র দাবদাহ। এতে গরমে হাঁসফাঁস জনজীবন। আবহাওয়ার পূর্বাভাসে বলছে আগামী কাল থেকেই সারা দেশে বৃষ্টির প্রকোপ বাড়তে পারে। বিস্তারিত শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্টে। মে মাসের শুরুতে দাবদাহ কমার আভাস থাকলেও এখনো ওঠানামা করছে তাপের পারদ। তাপের খরা কাটেনি চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলে। প্রখর রোদের তাপে এখনো গলছে সড়কের বিটুমিন। নাভিশ্বাস অবস্থা ছোট বড় সবার। বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত দুই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় 39 ডিগ্রি। এমন আবহাওয়ায় খুব প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছে না কেউ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এই গরম আমাদের জন্মের পরে কোনোদিন দেখি নাই, এটাই প্রথম। দাবদাহ উপেক্ষা করে জীবিকার তাগিদে বাধ্য হয়ে বাইরে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। গরমের স্বস্তি পেতে জিরে নিচ্ছেন ছায়ায়। ভিড় বেড়েছে শরবতের দোকানেও। একটা ভাড়া না তুলতে পারে, আবার আধা ঘন্টা দম নিচ্ছে, কিংবা 15 বোতল 10 বোতল পানি খাওয়া লাগতেছে আমাদের। খুব কষ্ট। গরমের অবস্থা খুবই খারাপ। এমনই গরম পড়ছে, আমরা গরিব মানুষ রিক্সা চালাতে পারছি না। মাদারীপুর, রাজবাড়ী সহ বিভিন্ন জেলায় কৃষিতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। ওদের কারণে আমাদের সম্পূর্ণ জিরাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে কোনো কাজকর্ম করা যায় না। সর্বোচ্চ গেলে 1 থেকে 1.5 ঘন্টা রোদ থাকা যায়, তারপর বাসায় বসে থাকার লাগে। বাদাম, যে কোনো জিরাত অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। তীব্র গরমে বাড়ছে নানা রোগবালাই। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোদের মধ্যে শরীর ঘামে বা অন্যান্য কারণে আমাদের শরীর থেকে ফ্লুইড বের হয়ে যায়, তো তখন আমাদের এই ফ্লুইডের রিপ্লেসমেন্টটা পানি খাওয়ার মাধ্যমে পূরণ করতে। এটা নর্মাল পানি খাইয়েও করতে পারেন, অথবা খাওয়ার স্যালাইন, অথবা শরবত, যে কোনো গ্লুকোজ স্যালাইন, যে কোনোভাবেই আপনি পানিটা বেশি বেশি পান। এদিকে তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি ঝরল চট্টগ্রামে। অতিষ্ঠ জনজীবনে নেমে এসেছে স্বস্তি। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরীর কয়েকটি স্থানে থেমে থেমে হয়েছে বৃষ্টি। বন্দরনগরীর পাশাপাশি কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটিতেও দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। গেল 24 ঘন্টায় কক্সবাজারে 2 মিলিমিটার, টেকনাফে 3 মিলিমিটার ও কুতুবদিয়ায় 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে বজ্রপাতে প্রাণ হারিয়েছে 2 জেলার 5 ব্যক্তি। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। তাপপ্রবাহ নিয়ে সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস। তিতাস, আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? আপনার কাছে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ তন্নি। আসলে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হলেও আসলে কুষ্টিয়ায় কিন্তু কোনোভাবেই প্রকৃতি স্বস্তি মিলছে না, অর্থাৎ প্রকৃতি যেন কোনোভাবেই শান্ত হচ্ছে না। দীর্ঘ 1 মাস ধরে এই তীব্র যে দাবদাহ চলছে, এই দাবদাহে কিন্তু কুষ্টিয়ার জনজীবন হাঁপিয়ে উঠেছে, অর্থাৎ অস্বস্তির মধ্যে পড়েছে। কুষ্টিয়ায় গত 15 থেকে 20 বছরের মধ্যে কিন্তু এই ধরনের তীব্র তাপদাহ এই শহরবাসী কখনো দেখেনি, তাই ভোগান্তিটা চরমে। আর সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়েছে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া যারা মানুষ রয়েছে তারা, কারণ জীবিকার তাগিদে এই তীব্র গরমের মধ্যেও তাদের বাইরে বেরোতে হচ্ছে এবং আয়ের খোঁজে বেরোতে হচ্ছে। তবে আয় কিন্তু সেভাবে মিলছে না, কারণ তাদের আয় অর্ধেকে নেমে এসেছে, তাই চরম ভোগান্তির মধ্যেই পড়েছে তারা। তবে এখন পর্যন্ত কুষ্টিয়ার আবহাওয়া অফিস কিন্তু তেমন কোনো সুখবর দিচ্ছে না। আজকে যদি গত 1 সপ্তাহ আমি তুলনা করি, গত 1 সপ্তাহে কিন্তু কোনোদিনই এই 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে কিন্তু তাপমাত্রা নামেনি। তবে আজকে কিছুটা কম বলা যায়, অর্থাৎ 40.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে বিরাজ করছে। তবে আবহাওয়া অফিস যেটি বলছে, এই তাপমাত্রা কিন্তু খুব একটা কমবে না, কারণ আগামী 6, 7, 8 তারিখের আগে কিন্তু তাপমাত্রা কমার কোনো সম্ভাবনার কথা বলছেন না তারা। তাই এক প্রকার কিন্তু অস্বস্তির মধ্য দিয়েই কাটছে। আর এদিকে এই যে দীর্ঘদিন ধরে চলা তীব্র দাবদাহের কারণে কিন্তু কুষ্টিয়ার খাল, বিল, নদী নালা গুলো কিন্তু শুকিয়ে গেছে, যার ফলে কিন্তু ফসলি জমি ফেটে যাচ্ছে এবং ফসল উৎপাদনের হানির সৃষ্টি হচ্ছে। আর এদিকে তীব্র দাবদাহের প্রভাবে কিন্তু এমন পরিমাণ অবস্থা হয়ে
দাঁড়িয়েছে, যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু নাভিশ্বাস উঠেছে। কুষ্টিয়ার টিউবওয়েলগুলোয় পানি উঠতেছে না, খালবিল শুকিয়ে যাওয়ার কারণে পানির স্তর নেমে গেছে, যার কারণে কিন্তু পানির জন্য একটি হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। আর এই এর মধ্যেও কিছুটা সুখবর যদি আমরা বলি যে কুষ্টিয়ার বিভিন্ন সচেতন নাগরিকরা এগিয়ে এসেছেন এই শ্রমজীবী মানুষদের জন্য। তীব্র রোদে যারা রিক্সা চালক, ভ্যান চালক রয়েছে তাদের কিন্তু শরবত বিতরণ করে কিছুটা স্বস্তির খবর দিতে চাচ্ছেন এই যারা সচেতন নাগরিকরা রয়েছে তারা। তবে আমি একটি জিনিস বলতে পারি, আপনি জানেন যে কুষ্টিয়া একটি খামার অধ্যুষিত এলাকা। এই এলাকায় কিন্তু খামারিরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে, অর্থাৎ প্রতিদিনই কিন্তু শত শত খামারে মুরগি মারা যাচ্ছে এবং মুরগি মারা যাওয়ার কারণে কিন্তু লোকসানের মুখে পড়েছে খামারিরা। ইতিমধ্যে কুষ্টিয়ার এই যে তীব্র দাবদাহের কারণে কিন্তু 5,000-এর মতো খামার বন্ধ হয়ে গেছে, অর্থাৎ 5,000 খামারের বন্ধ হয়ে যাওয়ার এবং বাকি যে খামারগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় বন্ধর পথে। তারা যারা খামারিরা রয়েছে তারা কিন্তু এই তীব্র দাবদাহের কারণে প্রায় 100 কোটি টাকা লোকসানের মুখে পড়েছে এবং তারা শঙ্কার মুখে পড়েছে। তারা কিন্তু বলছে যে যদি এই তীব্র দাবদাহ দ্রুত না কমে তাহলে কিন্তু যে খামার অধ্যুষিত এলাকায় কুষ্টিয়ায় যে পোল্ট্রির যে খামার রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর এদিকে তীব্র দাবদাহের কারণে কিন্তু প্রতিদিনই কুষ্টিয়ার হাসপাতালগুলোতে গরমজনিত যে রোগী সেই সংখ্যা কিন্তু বেড়েই চলেছে, অর্থাৎ এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিশু এবং বৃদ্ধরাই বেশি আক্রান্ত হচ্ছে। ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু পা ফেলার জায়গা নেই, অর্থাৎ 9 ওয়ার্ডের বেডে কিন্তু এখন প্রায় 100 জনের অধিক রোগী কিন্তু হসপিটালে ভর্তি রয়েছে। চিকিৎসকরা বলছে যে এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে প্রয়োজন না হলে কিন্তু ঘরের বাইরে বেরোতে তারা নিষেধ করছে এবং প্রয়োজন অনুসারে ঠান্ডা জাতীয় খাবার তারা খেতে বলছেন, ঠান্ডা খাবার খেতে বলছেন। তবে আমরা এতটুকুই বলতে পারি যে আসলে 15 থেকে 20 বছরের ইতিহাসে কিন্তু কুষ্টিয়ার জনসাধারণ যারা নাগরিক রয়েছে তারা কিন্তু এই ধরনের কোনো পরিস্থিতির মধ্যে পড়েনি। তাই এই তীব্র দাবদাহের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি বিপাকের মধ্যে যারা পড়েছে তারা শ্রমজীবী মানুষ, যারা দিনমজুর, যারা মাঠে কাজ করছে, তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। তাই আসলে এই যে স্বস্তির খবর কবে আসবে এটা কিন্তু কেউ জানে না। তাই যারা মুসল্লি রয়েছে তারা কিন্তু প্রতিদিনই প্রায় কুষ্টিয়ায় বৃষ্টির জন্য কান্নাকাটি করছেন, নামাজ আদায় করছেন। তবে আবহাওয়া অফিস কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত কুষ্টিয়ায় সুখবর দিচ্ছেন না। তারা যেটি বলছেন যে এখনো যে তাপমাত্রা চলছে এই তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিন চলবেই। তবে 6, 7, 8 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন কুষ্টিয়ার আবহাওয়া অফিস। এই ছিল কুষ্টিয়া থেকে আমার তীব্র দাবদাহ নিয়ে সর্বশেষ খবর। তন্নি। তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, সেখানকার তাপপ্রবাহের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন। এবার তাপপ্রবাহের খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সাতক্ষীরায় এখনকার তাপমাত্রা কেমন, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। তন্নি, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার মধ্যকাটিয়াতে। এই এলাকাটি মূলত হচ্ছে শিক্ষকদের এলাকা এবং শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে। আপনাকে বলে রাখা দরকার যে এই গরমে বিশেষ করে যখন 41-42 ডিগ্রি তাপমাত্রা মানুষকে অতিষ্ঠ করে তুলেছে, সর্বস্তরের মানুষকে, শ্রমজীবী মানুষ, কৃষক, সবাইকে যখন অতিষ্ঠ করে তুলেছে, তার যে পরিস্থিতি, সে পরিস্থিতি যখন অস্বাভাবিক হয়ে উঠেছে মানুষের জীবনযাত্রাকে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনাকে বলে রাখা দরকার আগামী মাসে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, একই সাথে কিন্তু মাধ্যমিক পরীক্ষাও কিন্তু কাছাকাছি সময়ে চলে আসছে, তাদের প্রি টেস্ট। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, আপনাকে বিশেষ করে বলে রাখা দরকার, নির্ধারিত সময়ের আগেই, নির্ধারিত সময়ের কম সময়ে কিন্তু আনা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর একই সাথে এই তীব্র গরম, তারপরে বিদ্যুৎ না থাকা, এই উপকূলের শিক্ষার্থীদের কিন্তু শিক্ষা জীবনকে দারুণভাবে ব্যাহত করছে, তাদের শিক্ষা কার্যক্রমকে কিন্তু দারুণভাবে ব্যাহত করছে, ব্যাঘাত সৃষ্টি করছে। আমি এখানে শিক্ষার্থী এবং শিক্ষকরা, অভিভাবকরা সবাই উপস্থিত আছে। আমি তাদের সাথে একটু কথা, তাদের কি অবস্থা আমি একটু কথা বলার চেষ্টা করছি। কি অবস্থা? আপনার সন্তান তো পরীক্ষা দেবে এবং আপনার শিক্ষার্থীরা এবং সর্বোপরি কি অবস্থা দেখছেন, আপনার মূল্যায়নটি কি? এই মুহূর্তে আমার ছেলে আগামী মাসের 30 জুন এইচএসসি পরীক্ষা দিবে, কিন্তু তার এই মুহূর্তে যে তীব্র তাপদাহ, ঘরের ভিতরেই টেম্পারেচার দেখাচ্ছে 40-এর উপরে, মাথা ঠান্ডা রেখে পড়ালেখা করার কোনো পরিবেশই নেই। সামনে এইচএসসি পরীক্ষা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন, তার উপরে বিদ্যুৎ ঘন ঘন চলে যাচ্ছে, তারপরে ছেলেরা অসুস্থ হয়ে পড়ছে, তাপদাহে বাইরে বেরোতে পারছে না, স্যারদের কাছ থেকে সমাধান নিতে পারছে না। সব মিলে আমরা দারুণভাবে এই এইচএসসি পরীক্ষা নিয়ে খুব উদ্বিগ্ন অবস্থায় আছি। তাছাড়া
তাছাড়া তারা 1 বছর 3 মাসের মাথায় আর কি তারা এইচএসসি পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছে। সব মিলিয়ে আমরা অভিভাবকরা খুবই দুশ্চিন্তার মধ্যে। একজন অভিভাবক তিনি বলছেন কিন্তু অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে তন্নি। আমি শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চেষ্টা করছি। তোমাদের কি অবস্থা এবং তোমরা আসলে এই গরমের মধ্যে কি অবস্থায় আছো? আসলে পড়ালেখা ভালো করে করার জন্য তো একটা শান্ত স্বাভাবিক পরিস্থিতি প্রয়োজন হয়, কিন্তু এই গরমে এই পরিস্থিতিটা নেই। তার উপর আমাদের পরীক্ষাটা এত আগে হয়ে যাচ্ছে অন্যান্য ব্যাচের থেকে। আমাদের মানে এক তো কম টাইম পেয়েছি আমরা, যে তার জন্য আরো একটা মেন্টাল প্রেসারে থাকতে হচ্ছে সবসময়। এজন্য পড়ালেখা করাটা আসলে খুব টাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমনটি শুনছিলাম তন্নি, যে এই যে গরম, উত্তপ্ত গরম, যখন আবহাওয়া অফিস এই সপ্তাহের মধ্যে কোনো সাতক্ষীরার আবহাওয়া অফিস কোনো সুবার্তা দিচ্ছে না যে বৃষ্টি হওয়া বা তাপমাত্রা নামার কোনো সুবার্তা দিচ্ছে না, সে সময় কিন্তু আসলে আমরা অনেকটা শিক্ষার্থীর ঘরে গিয়েছে যারা লেখাপড়া করছে। প্রত্যেকটি ঘর, ক্লাসরুম সবই যেন এখন আগুনের স্তূপে পরিণত হয়েছে। তাতে শিক্ষার্থীদের আসলে শিক্ষার পরিবেশ, শিক্ষার অবস্থা কোনো ক্রমেই তাদের অনুকূলে থাকছে না। এই অবস্থায় তারা আসলে প্রকৃতির উপরে তাদের হাত রাখার তো কোনো সুযোগ নেই, কিন্তু তারা এতটুকু চাচ্ছে যে অন্ততপক্ষে পরীক্ষাগুলো একটু পিছিয়ে দিয়ে শেষ করা যায় কিনা সেটির আহ্বান জানাচ্ছে এখানকার শিক্ষার্থীরা। এই ছিল তন্নির সর্বশেষ সাতক্ষীরার যে আবহাওয়া পরিস্থিতি এবং শিক্ষার্থীদের এই অবস্থায় যে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে শিক্ষার, তার সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে সেখানে তাপ প্রবাহে সার্বিক পরিস্থিতি কেমন সেই সব বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন, বৈরী আবহাওয়ায় স্কুল কলেজ বন্ধ বা খোলার বিষয়ে জেলা পর্যায়ে কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সবকিছু আদালতের মাধ্যমে সমাধান সম্ভব নয়। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ঈদুল ফিতরের ছুটির পর 21 এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা কথা থাকলেও সারা দেশে তীব্র তাপপ্রবাহ শুরু হলে এ ছুটি 1 সপ্তাহ বাড়ানো হয়। পরে দাবদাহের তীব্রতার কারণে 29 এপ্রিল 5 জেলায় সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এমন বাস্তবতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেয় হাইকোর্ট। তাপ প্রবাহের মধ্যে শ্রেণীকক্ষে শিক্ষা কার্যক্রম নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। আগামীতে তাপ প্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিংবা খোলা রাখা নিয়ে সিদ্ধান্ত নিতে জেলা পর্যায়ে গঠন করা হবে কমিটি। অবস্থা বিবেচনায় নিয়ে আমরা একটা জেলা পর্যায়ে একটা নীতিমালা করতে যাচ্ছি যে বৈরী আবহাওয়াকালীন অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধাপে খোলা রাখা, কত সময় পর্যন্ত খোলা রাখা যেতে পারে এবং কোন দিনের কোন অংশে সেটা খোলা রাখা যেতে পারে সেটি নিয়ে একটা নীতিমালা আমরা করতে যাচ্ছি। সেটা সেইখানকার জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাদেরকে নিয়ে সমন্বয় করে একটা সুনির্দিষ্ট কমিটি হবে এবং সেটা জেলাভিত্তিক সিদ্ধান্তগুলো মন্ত্রণালয়ের অনুমতিক্রমে তারা নিতে পারবে। তিনি বলেন, তাপ প্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখা নিয়ে রয়েছে মতের ভিন্নতা, তবে সবকিছু আদালতের মাধ্যমে সমাধান সম্ভব নয়। অনেকেই মতামত দিচ্ছেন, এক এক ধরনের মতামত। সেই মতামতগুলো নিয়ে কারো মনোপুত হলে সেটা মানছেন কেউ, আবার কেউ মনোপুত না হলে সেটা গিয়ে মামলা করছেন। মামলা করে যে কোনো মানুষের সাংবিধানিক অধিকার, সুতরাং সেই হিসেবে মামলা যে কোনো কেউ করতে পারে বাংলাদেশের নাগরিক হিসেবে। সেটা যদি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে সেটা দেখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে সব সমস্যার সমাধান মানে আইন আদালতের মাধ্যমে হওয়া সম্ভব নয়, সেটা আদালতও বুঝেন। তো সেই জন্যই কিন্তু আমরা এই নীতিমালাটা করতে যাচ্ছি, যাতে করে যে কোনো বিষয়েই সব কিছু যেন আদালত পর্যন্ত না গড়ায়। তীব্র দাবদাহের কারণে কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে তার শিক্ষা কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না জানান শিক্ষামন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। তীব্র গরম উপেক্ষা করে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাচনের প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আনছেন। নির্বাচন নিরপেক্ষ করতে প্রশাসনের কঠোর ভূমিকার দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
প্রথম দফায় 152টি উপজেলা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। এরই মধ্যে পোস্টার ব্যানারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। মাইকিং, পথসভা, উঠান বৈঠক সহ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থীরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও সদরসহ 3 উপজেলায় চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 20 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। জননেত্রীর কাছ থেকে এই স্পেশাল বরাদ্দগুলো এনে এই প্রকল্পগুলো গোপালগঞ্জে বাস্তবায়ন করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমি টুঙ্গিপাড়াকে একটি স্মার্ট টুঙ্গিপাড়া এবং অসাম্প্রদায়িক টুঙ্গিপাড়া হিসেবে গড়ে তুলতে চাই। 100% আমি নিশ্চিত যে আমি জয় হব ইনশাল্লাহ। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা। যুব সমাজের পাশে যে থাকতে পারবে, আমরা এমন নেতৃত্ব চাচ্ছি। সর্বস্তরের মানুষের উপকার হবে এবং মাদক মুক্ত সমাজ গড়বে। আমার গরিব মানুষের পাশে থাকবো, সবসময় সুখে দুঃখে থাকবো, তারাই আমরা ভোট দেবো। বরিশালে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। দাবদাহ উপেক্ষা করে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। গরম উপেক্ষা করতে রাতের বেলাতেও চলছে প্রচার প্রচারণা। রাজশাহীর গোদাগাড়িতে সকাল থেকে পুরোদমে চলে প্রার্থীদের নির্বাচনী প্রচার। তরুণ সহ সব বয়সী প্রার্থীদের চাওয়া বিবেচনায় নিয়ে দিচ্ছেন বিভিন্ন ইস্তেহার। দলীয় প্রতীকে সবাই দলীয় ক্ষমতাটা দেখায়, এবার কেউ কিন্তু সেটা এখন পর্যন্ত দেখাতে পারেনি। দলীয় প্রতীক না থাকাতে জনগণের মনে একটা উৎফুল্ল প্রকাশ হয়েছে কি আমরা ভোট কেন্দ্রে যাব এবং আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দেব। বাগেরহাটের কচুয়াতেও চলছে প্রার্থীদের জমজমাট প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা প্রার্থীদের। তবে ভোটাররা বলছেন দক্ষ ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে ভোট দেবেন তারা। আগামী 8 মে একযোগে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হবে। এই নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএমে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা জানান তিনি। ইসি রাশেদা বলেন, মন্ত্রী এমপিদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন পছন্দের প্রার্থীকে জেতাতে ক্ষমতার অপব্যবহার না করেন। এর ব্যত্যয় হলে কমিশন আইনগত ব্যবস্থা নেবে। স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষ আচরণের নির্দেশনা দিয়ে বলেন, পক্ষপাতমূলক আচরণের প্রমাণ পেলে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে কমিশন। প্রভাবশালী মানুষদের আত্মীয় স্বজন দাঁড়াতে পারবে না এমন তো কোনো বিধান আইনে নাই। ওনারা দাঁড়াতে, রাষ্ট্রের নাগরিক হিসেবে দাঁড়াতে পারবেন, ওনারা ভোটে প্রার্থী হবেন। কিন্তু একটাই কথা আমরা বলবো যে ওনারা যদি ওনাদের পদের প্রভাব খাটাতে চান, এইটা আমরা খাটাতে দিচ্ছি না, দেব না। এই ব্যাপারে আমরা কঠিন অবস্থানে থাকবো। আমি বলবো যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত, যারা এটা করার জন্য উদ্যোগ নিছেন, মনে মনে চিন্তা করছেন, আমি বলবো আপনারা এই কাজ থেকে দূরে সরে যান, নাহলে কিন্তু আপনাদের জন্য অবশ্যই বিপদ আছে। আমরা কোনো রকম ধরনের পেশি শক্তি, প্রভাবের বিষয়, কোনো রকম অপশক্তি, খারাপ কাজ আমরা বরদাস্ত করি নাই, করবো না।